দেখুন বন্নিশিখা, বিয়েটা করা এক প্রকার অসম্ভব আমার পক্ষে। সাংসারিক কোনো সম্পর্কে বাধা পড়তে চাই না আমি। আফরাজ নতমুখে শান্ত গলায় বলল। বন্নিশিখার রাগ হলো খুব। এইসব যখন মনে, তবে এত দেখাদেখির নাটক কেন? গতকাল কল করে বলে দিতে পারতো, অযথা সাজগোজ করতে হতো না তাকে। ওর ভাইয়ের ধারের টাকায় বাজার করা লাগতো না। ক্ষতি তো এখন বন্নিশিখাদের হলো। চাপার আগে তিক্ত গলায় জবাব দিল, ধন্যবাদ এত আগে মত প্রকাশের জন্য। আর কিছু বলার বাকি আছে? মাথা নাড়া আফরাজ, না নেই। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় বন্নিশিখা। আফরাজ আর কিছু বলল না, স্থির নেত্রে ফ্লোরে চেয়ে আছে। বন্নিশিখা দরজার কাছে গিয়ে ঘুরে দাঁড়ায়। আপনাদের আপ্যায়ন করতে হাজারখানেক টাকা ধার করতে হয়েছে আমার ভাইয়ের। মনে মনে যখন অনিচ্ছা ছিল, তবে আশা কেন? ক্ষতি তো এখন আমাদেরই হলো। আপনাদের আর কি কবজি ডুবিয়ে খেয়ে চলে যাবেন? বন্নিশিখার ঝাঁঝালো অনুযোগে একটু যেন ভড়কে গেল আফরাজ। লজ্জিত মুখ বলল, টাকাগুলো দিয়ে যাব আমি। আফরাজ উঠে দাঁড়ায়। বন্নিশিখা কঠিন দৃষ্টিতে চেয়ে আঁচল ঝেড়ে বলল, তাই উচিত। তারপর হনহন করে বেরিয়ে গেল দরজার বাইরে। সিদ্ধান্ত খারাপ নেয়নি আফরাজ। বিয়ে সে কোনোদিনও করবে না। এই মেয়েকে তো নয়ই। কেমন মুখের উপর ঠাস ঠাস করে কথা বলে। বিয়ে হলে রক্ষে থাকবে না। ও শান্ত নির্ঝরঝার জীবনটাতে বিষম এক উৎপাত সৃষ্টি করত এই মুখরা রমণী। যা হয় ভালোর জন্য হয়। সাথে আগত আত্মীয়দের রেখে লুকিয়ে চলে গেল বন্নিখাদের বাড়ি থেকে। হঠাৎ মনে পড়ল টাকাগুলো দিয়ে আসেনি। গাড়ি রাস্তার একপাশে থামিয়ে প্রিয় বন্ধু এবং কাজিন আরশাদকে কল করলো। রিসিভ করে আরশাদ বলল, তুই কোথায় রাজ? এমন কেউ করে বলতো? মামা খুব রেগে আছে। তুই কি বলেছিস বন্নিশিকাকে? তুই খুব কথা শুনিয়ে গেল আমাদের। আরশোলা গলা উদ্বিগ্ন শোনালো। আফরাজ আবার খুশি হলো নিজের সিদ্ধান্তের উপর। মেয়েটার মধ্যে লাজুক ভাব নেই। ঠোঁট কাটা মেয়েরা বউ হিসাবে ভালো নয়, অন্তত তার জন্য তো নয়ই। নিজের স্বভাবসুলভ শান্ত গলায় জবাব দিল, আমি বলেছি বিয়েটা করা সম্ভব না। এবং কেন? তুই তো জানিস কেন, তবু কেন প্রশ্ন করছিস? করছি কারণ নতুন কারণটা আমি জানতাম না। নতুন কারণ? হ্যাঁ, নতুন কারণ। আগের না হয় ঠিক ছিল, কিন্তু নতুনটা ছি। সাদ, কি যা তা বলছিস? নতুন কি কারণ থাকবে? তাছাড়া ওই মেয়েকে বিয়ে না করার কোনো কারণ বলিনি আমি। তাহলে এত বড় কথাটা ও বানিয়ে বানিয়ে বলছে? ফর গড সেক সাদ, কী বলছে সেটা বল। বিরক্ত আফরাজ। আশাদ একটু গম্ভীর হয়ে বলো, ও কি বলছে গে? মেয়েতে তোর রুচি নেই। আর বন্ধুকে থামিয়ে দেয় আফরাজ। শান্ত মস্তিষ্কে টকবক করে উঠল। শেষমেশ গে এই মেয়েকেও ছাড়বে না। আমি আসছি, অপেক্ষা কর। সরি মাই ডিয়ার কাজিন, আমরা অলরেডি গাড়িতে রওনা হয়েছি। আসো, আজ বাসায় তোমার হবে। গে এক। আশাদ বমি ভাব করে কল কেটে দিল। এত অসম্মান ইতিপূর্বে কখনো হয়নি আফরাজ। গাড়ি ঘোরালো আবার। বন্নিশিখাদের বাড়ির বাইরে রাস্তায় গাড়ি পার্ক করে নামলো। ওদের বাড়ির মূল গেট বন্ধ ভেতর থেকে। নিম্ন মধ্য পরিবারের বাড়িটিও তেমন। গেটের বাইরে কলিং বেলের ব্যবস্থা নেই। ছোট খোপের মতো গেটের দরজা। প্রথমবার ঢুকতে গিয়ে মাথা লেগেছিল, তাই দেখে সবাই হেসেছিল। ঢোকার সময় বাধা পেয়েছিল। তখনই ফিরে গেলে ভালো হতো হয়তো। কয়েকবার পাতলা পাটের তৈরি গেটে করাঘাতে করার পর গেট খোলার শব্দ পেল। বর্ণিশিকা বিরক্ত মুখে দাঁড়িয়েছে। আপ্রাস ভেবেছিল ওকে দেখে চমকে যাবে। এই মেয়েকে নিয়ে কিছু আশা করাও ভুল। বর্ণিশিকা আগের মতো সেজে নেই। পরনের শাড়িটাও বদলেছে। একদম সাদামাটা লাগছে, কিন্তু চমৎকার লাগছে। নিজের মনকে কষে ধমক দিল। মেয়েদের রূপ সৌন্দর্য চোরাবালির সাদৃশ্য। ওতে যে ডুবে মরছে সে মরছে। আফরাজ অমন মরণ চায় না, স্বাধীনতা চায় সে। একাকিত্ব বড় প্রিয় তার কাছে। কী প্রয়োজন? দুয়ারে মিসকিন দাঁড়িয়ে থাকলে বুঝি লোকে এভাবে তাচ্ছিল্য ভঙ্গিতে বলে? অপমানিত বোধ করল আফরাজ। এদিকে ওদিক চেয়ে কোনো মতে গলা ঝেড়ে বলল, আপনি কি বলেছেন আমার পরিবারকে? আপনার মাথায় কি সমস্যা? ঠিক মনে রাখতে পারেন না কিছু? বেশ উঁচু গলায় জবাব দিল বন্নিশিখা। অপর পাশে দু একজন পথচারী আর চোখে তাকালো ওদের দিকে। আফরাজ দাঁত কামড়ে বলল, একটু আস্তে কথা বলুন। আপনার পরিবারের লোকের মুখে একবার শুনেছেন, তারপর আবার সেই কথা শুনতে চাওয়ার মানে কি? হ্যাঁ, জিজ্ঞাসা করতে পারতেন কেন বলছি। তাতে আপনার এবং আমার উভয়ের সময় লস হতো না। মিস বন্নিশিখা, কেন বলছেন আপনি ওই কথা? আমার সম্পর্কে আমার মান সম্মান হানি করে কি লাভ হলো আপনার? বুকে হাত ক্রস করে গম্ভীর মুখে বলল আফরাজ। বনিশিকা গেট ছেড়ে বাইরে এলো। বলল, লাভ হয়নি, তবে সমান সমান হয়েছে। এবং কিভাবে?
আমার যতদূর মনে পড়ে আপনার অপমান হয় এমন কিছুই আমি বলিনি। বলেননি কিন্তু করেছেন। কোন গুরুতর বলা না করেছেন? ক্লিয়ার করে বলুন মিস বর্ণিশিকা। একটা মেয়েকে আপনার পরিবারের পছন্দ হলো, কদিন এলো গেল তারা, মহল্লার লোক জানাজানি হলো, এই মেয়েকে দেখছে ছেলেপক্ষ। আপনার দাদি আমাকে দেখে নাতবউয়ের ট্যাগ লাগিয়ে দিল, মহল্লার লোক জানলো। এবার অনুরা এক মেয়ের বিয়ে নির্ধারণ হলো। নির্ধারণ মানে নিশ্চয় বোঝেন। এত কিছু যখন ঘটে গেল আপনি তখন ঘুমিয়েছিলেন? ঘুম ভাঙলো চারিদিকে জানাজানির পর। সকালে যখন ভাবলো আজ আংটি বদল হবে, আপনি ভাবলেছিনভাবে বলে গেলেন বিয়ে করা সম্ভব নয়। আমি মেনে নিলাম, কিন্তু মহাশয় আগামী মহল্লায় আমার মুখ দেখার জো থাকবে না। আমার যত খুদ আছে সব মহল্লায় রসিয়ে রসিয়ে দাদি কাকি ভাবিদের নাক সিটকানোর সাথে উচ্চারিত হবে। কিছু লোক আসবে কাটা খাই নুনের ছিটে দেবে, সান্ত্বনার ছলে খুব করে খোঁচা দেবে, আহারে কি কপাল নিয়ে জন্মেছিস। বিয়েটা হতে হতে ভেঙে গেল। তা কি দেখে অপছন্দ করলো এবার? গায়ের রং না উচ্চতা? এরপর সেই আবার একজনের কাছে গিয়ে এক এক খুদ বলে আমাকে নিয়ে উপহাস করবে। কোনো ছেলেপক্ষ আপাতত আর আসবে না। এলে মোটা অঙ্কের যৌতুক ধরবে। ওই যে ওসব খুদ আছে। এবার বলুন মিস্টার আফরাজ করিম শেখ, মানহানি সমান সমান হলো না? কম বেশি? আর যদি বেশি তবে কার? আফরাজ আর কোনো কথা বলতে পারল না। চলে যাবে বলে ঘুরতে বন্নিশিকা বলল, আমি তো কেবল আপনার আপনজনদের বলছি মিস্টার শেখ। আপনার কর্ম আমাকে পুরো মহল্লায় বদনাম করলো। বদনাম হলাম তাতেও তো কষ্ট নেই, কিন্তু যৌতুকের টাকা বাড়িয়ে গেলে রাগটা সেখানেই হলো। যা বলছি তার জন্য দুঃখিত। আপনার বাবাকে কল করে মাপ চেয়ে নিব আমি, পারলে মাপ করে দিবেন। আফরাজ ঘুরে দেখার আগে গেটের ভিতরে চলে গেল বর্ণিশিকা। বদ্ধ গেটের দিকে কয়েক পলক তাকিয়ে গাড়ির দিকে চলল। বর্ণিশিকা কথা রেখেছে। আফরাজ বাড়ি ফেরার পূর্বে সত্যিটা জানিয়েছে ওর পরিবারকে। তথাপি রেগে আছেন আলিম শেখ। ছেলের মুখদর্শন করবেন না। ছেলে বিয়ে না হওয়া পর্যন্ত শান্তি নেই তার বাড়িতে। বিপি বেড়ে গিয়েছে। মাথায় তেল পানি দিয়ে স্বামীর সেবা করছে রাজিয়া সুলতানা। আফরাজ আব্বুর পায়ের কাছে বসলো। পায়ে হাত দিতে বিদ্যুৎ গতিতে পা সরিয়ে নিল আলিম সাহেব। বন্নি সত্যিটা বলে ক্ষমা চেয়েছে। মেয়েটাকে বড্ড ভালো লেগেছে তার। সোজাসাপটা কথা বলে, সত্যি বলতে ভয় পায় না। কিন্তু আজ ওর একটা মিথ্যে আলিম শেখের ভেতরটা নাড়িয়ে দিল। ছেলে তার সংসার বিমুখ, একলা থাকে। 30 পেরিয়ে 32 বয়সে পড়ল। এখনো বিয়ের কথা শুনলে ওর গায়ে জ্বর চলে আসে। ওর বিয়ের ভীতির এই কারণ এতদিন তেমন গুরুত্ব দেয়নি। আজ যখন মেয়েটা ওই শব্দটা তুলল, মাথা ঘুরে গেল। শেষমেশ তার ছেলে কি না সমকামী? এই দিনও দেখাচ্ছিল। আল্লাহ পাকের অসন্তোষ বড় ভয় পান আলিম শেখ। আর তার ছেলে যেচে গজব ডেকে আনছে। এসব হলো কেয়ামতের আমল। লুত কবি কম ধ্বংস হয়েছিল এই সমকামিতার কারণে। এসব সাপোর্ট করা গুনাহ সমান। আব্বু আপনি খাচ্ছেন না কেন? চলুন খেয়ে নেবেন। রোজি, তোমার এই ছেলেকে আমার চোখের সামনে থেকে সরাও। ওর মুখ দেখা পাপ। যা তুই আমার সামনে থেকে। বৌমা তো বলল ওসব কথা মিথ্যে। কেন আবার তুলছি সেই কথা? আলিম কিছু বলবে তার আগে আফরাজ মাকে বলল, বৌমা কাকে বলছো মামুনি? ওকে তো আমি বিয়ে করিনি। যাকে আমি বিয়ে করিনি সে তোমার বৌমা হয় কী করে? বিয়ে করণে করবে। 1 সপ্তাহের মধ্যে বন্নিশিকাকে বিয়ে করবে তুমি আফরাজ। আলিম জোর গলায় সিদ্ধান্ত জানিয়ে দিল। আফরাজ পিতার সামনে শান্ত অথচ দৃঢ়তার সাথে জবাব দিল, আব্বু জোরপূর্বক বিয়ে শরীয়ত দৃষ্টিতে ঠিক নয়। ওসব বিয়ে সুখের হয় না। তুমি যা করছো সেটাও শরীয়ত দৃষ্টিতে ঠিক না আফরাজ। বিয়ে ফরজ তোমার জন্য। ফরজ উপেক্ষা করা কবিরা গুনাহ। আফরাজ পিতার সাথে আর কোনো কথা বলতে চাচ্ছেন না। কথা কাটাকাটির মুড নেই তার। বিয়ে নিয়ে তো নয়। উঠে দাঁড়ায় সে, যেতে যেতে বলে, সংসার আমার ভালো লাগে না আব্বু। আর হ্যাঁ, আমি ছেলেতে রুচি রাখি না। আমি কেবল শান্তিতে একা থাকতে চাই। বিয়ে সংসার এসব আমার দ্বারা সম্ভব না। আপনি মাথা থেকে ওসব বাজে চিন্তা ঝেড়ে খেতে আসুন। তুমি বিয়ে কবুল না বলা সত্ত্বেও কিচ্ছুটি ছুঁয়ে দেখব না আমি। সে তুমি ইচ্ছেই বিয়ে করো বা অনিচ্ছেই, দেখব পিতার জন্য কতটুকু দরদ তোমার মনে। একজন পিতা সারাটা জীবন সন্তানের জন্য উৎসর্গ করে, আর তুমি সামান্য বিয়ে করতে পারছো না। এই তোমার পিতার প্রতি কর্তব্যবোধ? আফরাজ রুমে এসে শুনল সে কথা। 2 হাতে চুল মুঠ করে ধরে আছে। এই সামান্য বিয়ে সে করতে চাচ্ছে না। বিয়েতে কী আছে? কেন এমন উঠে পড়ে লেগেছে তার শান্তির জীবনে অশান্তি ঘটাতে? মন চাচ্ছে সব ছেড়ে এদিকে চলে যেতে, কিন্তু তা বোধহয় হতে দিবি না ওর আব্বু। শেষমেশ বাধ্য হয়ে বিয়েটা না তাকেই করতে হয়। ভাবলেই কেমন মাথা ভন ভন করছে। শ্বাস ভারী হয়। বুকের বাঁ পাশটাতে চিনচিন ব্যথা অনুভব করে শটান হয়ে শুয়ে পড়ল বিছানায়। বিয়ের কথা শুনলে
যার এই অবস্থা, তার বিয়েটা হবে কি করে? জানলার গ্রিল ধরে ধোঁয়াশাচ্ছন্ন রাতের আকাশটার দিকে চেয়ে আছে বন্নিশিকা। শহরের আকাশ তেমন তারা দেখা যায় না, তবু এক মনে সে তারার খুঁজে ফেরে। আকাশটা এই খোঁজাখুঁজি, আশপাশটা উপেক্ষা করে সে এই কাজ করে। কিন্তু সব কি উপেক্ষা করা শেষ? ২৭টা বসন্ত পেরিয়ে যাওয়া আইবুড়োমের বিয়ে না হওয়া কষ্টে ছাদের সিঁড়িতে বসে কাটছেন ওর মা। বন্নিশিকা মনে হয় সেদিন এমন করে কাঁদতে পারত, বুকের উপর চেপে থাকা পাথরটা বুঝি সরে যেতে লাগছে। বড্ড ভাল লাগছে, একটু কি কাঁদবে? ফুফুনি, তুমি কি কাঁদছো? কান্নার একটা তরঙ্গ বুকের ভিতর উঠছিল। ভাতিজির গলা শুনে সেটাকে শান্ত করলো। হেসে ভাতিজির দিকে ঘুরে বলল, তুই জানিস না তোর ফুফুমণি কাঁদে না? আই হেটস টিয়ার রোজেল। এমন অভিনয় করে বলল যে ছোট্ট রোজেল হেসে হেসে কুটি কুটি হয়। দুহাত বাড়িয়ে দিল ফুফুমণির দিকে। বন্নিশিকা ভাতিজিকে কোলে তুলে গালে চুমু খেয়ে শুধায়, খেয়েছিস? হ্যাঁ, গোস্ত আর পুল্লুগা। রোজেল হাসে। আজ পেট ভরে খেয়েছে ও। রোজ রোজ এ বাড়িতে ভালো খাবার হয় না। বড় ভাই বকুলের স্বল্প আয়ের টানাটানির সংসার। ভর্তা, ভাজি আর ছোট মাছের তরকারি ছোট্ট রোজেলের মুখে রুচে না। প্রতিদিন খেতে বসলে বলবে, ফুফুমণি গোস্ত খাবো। সব সময় এটা সেটা বুঝিয়ে খাওয়ানোও যায় না। গোস্ত না পেয়ে অনেক সময় না খেয়ে রাতে ঘুমিয়ে পড়ে কাঁদতে কাঁদতে। বন্নিশিকা খুব করে চেষ্টা করছে একটা চাকরির। আগে একটা স্কুলেও অস্থায়ীভাবে শিক্ষিকা হিসেবে নিয়োগ পেয়েছিল। করোনার কারণে সেটা বন্ধ হয়ে গেছে। বকুলের উপর খুব চাপ পড়েছে। এই অল্প বেতনের ৫টা পেট চালানো চারটিখানি কথা না। আজ আবার নতুন করে টাকা ধার করতে হয়েছিল আফরাজদের আগমনের উপলক্ষে। বয়স হয়েছে বন্নিশিকার। দেখতে শুনতে সে খারাপ না। গায়ের রং উজ্জ্বল না হলেও কালো বলে ধরা যায় না। ছেলেপক্ষের পছন্দ হয়, কিন্তু ইনিয়ে বিনিয়ে তারা যৌতুকের কথাটা তোলে। সামান্য না হলেও তো হয়, লাখ টাকা চায় তারা। অতটা কোথায় পাবে ওরা? বাবার চিকিৎসাতে জমি যা ছিল বিক্রি করতে হয়েছে। শেষ পর্যন্ত বাঁচানো যায়নি বাবাকে। থাকার মধ্যে গ্রামের ভিটেটা আছে। বকুলও সেটা বিক্রি করতে রাজি, একমাত্র বোনের আইবুড়ো দোষ ঘোচাতে। বন্নিশিকা রাজি হয় না। যৌতুক দিয়ে বিয়ে করবে না। ভাইয়ের একমাত্র সম্বল ওই ভিটে বিক্রি করে তো নয়। ফুফুমণি? হ্যাঁ মা। আব্বু আজকে আম্মুকে চড় মেরেছে, এই যে এমন করে। রোজেলা নিজ হাতে গালে চড় মারার অভিনয় করে দেখায়। বন্নিশিকার মুখটা বিমর্ষ হয়ে যায়। ওর জন্য ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া লেগেছে। নিজের ভাগ্যের উপর প্রচণ্ড রাগ হয়। আর কত সবর করবে? আজ যে ধৈর্য কুলায় না। রোজেলা ওকে জড়িয়ে শুয়ে আছে। মেয়েটা ঘুমিয়ে পড়তে দেরি এলো বাইরে। রাত অনেক হয়েছে, খিদে লেগেছে ওর। টেনশনে সারাদিন পানি ছাড়া কিছুই মুখে দেয়নি। রান্নাঘরের লাইট এখন জ্বলতে দেখে একটু অবাক হলো। দরজার কাছে গিয়ে দেখলো ওর ভাবি পিঁড়ির উপর জড়সড় হয়ে বসেছে। একটু যেন কাঁপছে তার শরীর। কি হয়েছে ভাবি? নিশিতা প্রতিউত্তর করল না, চোখ মুছে সোজা হয়ে বসলো। বন্নিশিকা কাছে গেল, ভাবি তোমার যা লাগবে নিয়ে এখান থেকে যাও বন্নি। বন্নি তেমনই দাঁড়িয়ে রইল। নিশিতা এবার রেগে দাঁড়িয়ে বলল, ও তোমাকে যেতে বলার আমি কে? এই বাড়িতে আমি তো কেবল কাজের বেটি, মালিক মালকিন তো তোমরা ভাই বোন। এসব কি বলছো ভাবি? কি বলছি বোঝো না? ইচ্ছে করে ন্যাকামি করলে আর কি করার? নিশি। বকুল রান্নাঘরের দরজায় দাঁড়িয়েছে। নিশিতা তাকালো না ওর দিকে। বন্নি ভাইয়ের সামনে এসে বলল, ভাবির গায়ে হাত তুলছিস কেন ভাই? এমন কিছু তোর কাছে আশা করিনি আমি। মাপ চেয়ে ভাবিকে ঘরে নিয়ে যা। বকুল মাথা নাড়ায়। পরপর কয়েকটা সন্দেহ এসে ভেঙে গেল। এবার এক প্রকার ঠিক হয়েছিল বন্নিশিকার বিয়ে। আলিম শেখ ওর বাবার বন্ধু। অনেকদিন যোগাযোগ ছিল না ওদের। হঠাৎ একদিন বকুলের গ্যারেজে গাড়ি ঠিক করতে এসে দেখা হলো আবার। বন্ধুর মৃত্যুর খবর শুনে মর্মাহত হন আলিম শেখ। বকুলের মায়ের সাথে দেখা করতে এসে বন্নিশিকাকে দেখেন। শেষমেশ যখন দেখেছিল বন্নি তখন কোলের শিশু, তখন মনে মনে আশা করছিল বন্ধুর সাথে আত্মীয়তা করবেন এই মেয়েকে পুত্রবধূ করে। সৃষ্টিকর্তা সেই জন্য বোধহয় এত বছর পর আবার তাকে এখানে নিয়ে এসেছিলেন। তাকে পাকা কথা দিয়েছিলেন, বিশ্বাস ছিল ছেলে তার অবাধ্য হবে না। কিন্তু কে জানতো ছেলে অমন না করে বসবে। বকুল তার মতো ধরেই নিয়েছিল বন্নির বিয়েটা এবার হয়ে যাবে। লোকের নিন্দে অভাব থেকে মুক্তি পাবে বন্নিশিকা। আশার ভাঙার ক্ষোভটা মাথা চাড়া দিয়ে উঠে নিশিতার শ্লাসত্মক বাক্যতে। এই সংসার বন্নিশিকাকেও প্রতিদ্বন্দ্বী ভাবে। বোনকে নিয়ে কটুকথা সহ্য করে না বকুল। রাগের বসে হাতটা উঠে গেছিল। পরে অবশ্য অনুতপ্ত লজ্জিত। এই মুহূর্তে বন্নিশিকার চোখের তাকাতেও লজ্জা করছে ওর। মাথা নিচু করে নিশিতার হাত ধরে বলো, ঘরে চলো নিশিতা। নিশিতা হাত ছাড়িয়ে রান্নাঘর থেকে বেরিয়ে যায়। ওরা ভাই বোন বুঝলো এ বুঝি ওর অভিমান। বকুল স্ত্রীর পেছন পেছন ঘরে ঢুকলো। বন্নিশিকা দীর্ঘশ্বাস ছেড়ে খাবার প্লেটে হাতে নেয়। এক টুকরো গরুর গোস্ত, মুগ ডাল পাতে নিল। এক গাল ভাত মুখের কাছে তুলতে আবার ভাই
ভাবির চিৎকার চেঁচামেচি শুনতে পায়। বন্নিশিকাকে নিয়ে এই সংসারের বোঝা ভাবেন নিশিতা। ওর ধারণা এই সংসার যত অশান্তি অভাব সব বন্নিশিকার কারণে। খিদে মিটলে কিন্তু তৃপ্তি পেল না ও। শেষ কবে তৃপ্তি নিয়ে খেয়েছিল মনে নেই। রান্নাঘর পরিষ্কার করে ঘরে এলো। ওর মা এবং রোজেলা খাটে শোয়া। চুলে চিরুনি চালাতে চালাতে প্রশ্ন করলো, মা ঘুমিয়েছো? না, জবাব নেই। হয়তো ইচ্ছে করেই জবাব দিচ্ছেন না ওর মা। রাগ করলে এমনই করে। তার ধারণা এবারও বিয়েটা বন্নিশিকার তীক্ষ্ণ কথার কারণে ভেঙেছে। মেয়ের এই মুখের উপর কথা বলা দেওয়া স্বভাব মনিরা পছন্দ করে না। এ নিয়ে কত শাসন করেছে কিন্তু লাভ হয়নি। বন্নি অন্যায় সহ্য করতে পারে না। পূর্বে আরও প্রতিবাদ ছিল। সময়ের চাপটাঘাতে ইদানিং ওর প্রতিবাদ সত্ত্বা একটু হলেও চাপা পড়েছে। চুল বেনি করে ঘুমন্ত রোজেলার কপালে চুমু দিয়ে শুয়ে পড়ল। ঘুম আসছে না। পাশের ঘর থেকে চিৎকার শোনা যাচ্ছে না আর। কাঁদছে ভাবি। বন্নিশিকার বুকের ভেতর আবার ভারী হয়ে ওঠে। পাশ ফিরে খোলা জানলার দিকে তাকিয়ে রইল। একসময় রাজ্যের ঘুম নেমে এলো তার চোখে। আচমকা ঘুম ভাঙল ভাইয়ের আর্তনাদে। ধরপড় করে উঠে বসলো। ওর মার মনিরা উঠে বসলেন। আতঙ্কিত গলায় বললেন, কি হলো কি হলো? ওরা খাট ছেড়ে নেমে বাইরে বেরিয়ে এলো। বকুল নিশিতাকে কোলে নিয়ে বাইরে বেরিয়ে এসেছে। কোলের মধ্যে নেতিয়ে পড়ে আছে নিশিতার দেহ। স্বামীর উপরে অভিমান করে সে ঘরে থাকা ইঁদুর মারা ওষুধ খেয়ে নিয়েছে। বনিশিকা, তোর ভাবি বিষ খেয়েছে রে। বকুল পাগলের মতো কাঁদতে লাগলো। মনিরা আহাজারি করে বসে পড়ল ফ্লোরে। বন্নির হাত পা অসাড় হয়ে গেল। কি করবে এবার সে? বন্নির নিশির কিছু হলে আমার আর রোজেলার কি হবে? এই নিশি, চোখ খোলো না নিশি। ভাইকে এমন করে কখনো কাঁদতে দেখেনি বন্নিশিকা। চোখ জ্বলছে ভীষণভাবে। ভাইকে সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পেল না। দৌড়ে গেল গেটের কাছে। ওর হাত পা কাঁপছে। তখনও ভোর হতে বাকি। রাস্তা শুনশান। দু একটা কুকুর ছাড়া কোনো জনমানবের দেখা নেই। ও উদ্ভ্রান্ত মতো এদিক ওদিক দৌড়াতে লাগলো। ওকে দেখে ছুটে এলো চৌকিদার। ওই মাইয়া, এত রাইতে মাঝ রাস্তায় করো কি? ভাই, আমার ভাবি বিষ খেয়েছে, ডাক্তারের কাছে নিতে হবে এক্ষুনি, একটা রিক্সা দরকার। এত রাতে রিক্সা কই পাবো? আপনার হাতে ধরে কিছু ব্যবস্থা করুন ভাই। বন্নির গলা ধরে এসে কথা বলতে কষ্ট হচ্ছে। চৌকিদার একটু ভেবে বলেন, খাড়ান একটু। মিনিট দুই পর একটা ভ্যান চালিয়ে ফিরে এলেন চৌকিদার, সাথে আরেকজন ছেলে। ওরা বন্নি শিক্ষাদের বাড়ির সামনে এলো। এতক্ষণ মা ভাইয়ের কান্নাকাটিতে প্রতিবেশীরা জেগে দেখে। বকুল নিশিতার নিথর দেহটা বুকে জড়িয়ে ধরে বসে আছে। রোজেলা দাদির কোলে বসে আছে। ওর কোনো হুঁশ নেই। সকালে ধরাধরি করে নিশিতাকে ভ্যানে তুলল। রোজেলাকে মায়ের কাছে রেখে বন্নিশিকার বকুলের সাথে চলল হাসপাতালে। নিশিতাকে ইমার্জেন্সি বিভাগে নেওয়া হয়েছে। বকুলের অবস্থা খুব খারাপ। স্ত্রীর বিয়োগের আশঙ্কা তাকে প্রায় অসুস্থ দুর্বল করে দিয়েছে। বন্নির হাতে টাকা ছিল না। সাথে আসা প্রতিবেশী দুজনের ধারে কিছু টাকা নিল। রিসেপশনে এলো। মাকে একটা কল করলে। রোজেলা খুব কাঁদছে। মনিরা এবং কিছু সে শান্ত করতে পারছে না ওকে। মাকে শক্ত হতে বলে ফোন ছাড়লো বন্নিশিকা। ভাবির এই অবস্থার জন্য নিজেকে দোষ দিতে লাগলো। চুপচাপ একটা বিয়ে করে নিলে হয়তো আজ অন্যরকম হলো। আল্লাহর কাছে বকুল প্রার্থনা করছে তিনি যেন নিশিতাকে বাঁচিয়ে দেন। এসব ভাবতে ভাবতে আনমনে হাঁটছিল। পেছন থেকে একটা গলার স্বরে থমকে দাঁড়ায়। বন্নিশিকা ঘুরে দাঁড়াতে আফরাজকে দেখতে পেল। ওরই মতো বিধ্বস্ত অবস্থায়, চুল এলোমেলো, পরনের কাপড় কুঁচকে গেছে। বেশ অবাক হলো আফরাজকে এই অপ্রত্যাশিত আগমনে। আপনি এখানে এই সময়? প্রশ্ন করলো আফরাজ। হঠাৎ বন্নিশিকার চোখ গেল পাশের কেবিনের জানলার দিকে। বেডে শুয়ে আছে আলিম শেখ। আপনি ঠিক আছেন বন্নিশিকা? জি। নির্লিপ্ত গলায় জবাব দিল। কারো কিছু হয়েছে? একটু উদ্বিগ্ন শোনালো আফরাজের গলা। বন্নিশিকা মৃদু মাথা নাড়ায়। জি, আমার ভাবি বিষ খেয়েছে। আফরাজ চমকে ওঠে। সে কি? এখন কেমন আছেন উনি? বন্নিশিকা জবাব দিল না। হাঁটছে জরুরি বিভাগের দিকে। আফরাজ পেছনে এলো ইতস্তত করে। একসময় গলা ছেড়ে বলল, আপনার সাথে আমার জরুরি কথা ছিল বন্নিশিকা। শুনছি আমি। একটু সময় নিয়ে আফরাজ বলল, আমি আপনাকে বিয়ে করতে রাজি। জমে যায় বন্নিশিকার পা। একটু কঠিন নিস্তব্ধতা ঘিরে ধরে ওদের চারপাশটা। বন্নিশিকা ঘুরে দাঁড়ায়। আফরাজের চোখে চোখ রাখতে আফরাজ দৃষ্টি সরিয়ে নেয়। কথাটা বোধহয় এই পরিস্থিতিতে বলা ঠিক হলো না। আফরাজ কেমন অস্থির লাগছে। মাথা ঘুরে বমি হওয়ার উদ্রেক হওয়ার ভাব। বন্নিশিকা ঘুরে আবার পা বাড়ালো। যেতে যেতে বলল, কিন্তু আমি রাজি না। এ যাত্রায় বেঁচে গেল নিশিতা, কিন্তু কষ্ট কম হয়নি ওর। ভেতর থেকে বিষ বার করার প্রসেস নিশ্চয় সহজ ব্যাপার না। ডাক্তার কেবিনে শিফট করছে ওকে। বেশ দুর্বল শরীর নেতিয়ে আছে বেডের উপর। বকুল টলতে টলতে বেডের পাশে এসে বসলো। কেমন যেন লাগছে নিশিতা জবাব দেয় না, ফিরেও তাকায় না। চোখ দিয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ছে। বকুল দেখলো সেটা। স্ত্রীর কষ্টে সেও আজ কষ্ট পেল। একটু ঝুঁকে নিশিতার
চোখে জল ফেলে অপরাধী গলায় বলল, আমাকে ক্ষমা করো নিশি, আমাকে ক্ষমা করো। শব্দ করে কাঁদলো স্ত্রীকে জড়িয়ে ধরে। নিশিতা জানে বকুল তাকে পাগলের মতো ভালোবাসে, স্বামী হিসেবে যথেষ্ট যথেষ্ট ভালো। বিয়ের 7 বছর উঁচু গলায় একটাও কথা বলেনি ওর সাথে, তাহলে হঠাৎ এমন হলো কেন? এর জন্য ও বন্নিশিকাকে দায়ী করে। ননদের সাথে প্রথম প্রথম সম্পর্ক ভালো ছিল, কিন্তু যত সময় গড়ায় ততই সম্পর্কে একটা তিক্ততা চলে আসে। নিশিতা এইবারে বউ হওয়া সত্ত্বেও ওর মতামতে ততটা গুরুত্ব নেই যতটা বন্নিশিকার আছে। সব ব্যাপারে বকুল ওর পরামর্শ নেয়, অথচ নিশিতা কিছু বললে বলবে, বন্নি বলছে ওটাই ঠিক হবে। ও ভাবছে দেখি কি বলে। ওর মনে হয় এই বাড়ির নাম সর্বত্র করছে সে, আসল ক্ষমতা সে তো বন্নিশিকার হাতে। একে সংসারের টানাপোড়েন, তার উপর বন্নিশিকার এই কর্তৃভাব নিশিতাকে আস্তে আস্তে ননদের প্রতি বিরূপ হতে বাধ্য করে। এর সাথে যোগাযোগ হয়েছে পাড়া প্রতিবেশী মেকি সান্ত্বনা। নিশিতার মূল্যহীন ক্ষমতা নিয়ে এরাও বেশ কটাক্ষ করে। একদিনে বিষ খাওয়ার সিদ্ধান্ত সে নেয়নি। দিনে দিনে ক্ষোভটা সহ্যতীত হয়েছে। মরে যে শান্তি চেয়েছিল বকুল আর বন্নিশিকাকে বুঝাতে চেয়েছিল, আজ ওদের জন্য নিশিতাকে বাঁচার স্বাদ ঘুরছে। লোকে বোকামি বলুক আর যাই বলুক, নিশিতা যা করেছে তাতে সে অনুতপ্ত নয়। বকুলের এই কান্না দেখার পর তো নয়ই। এমন একটা কাজ কি করে করতে পারলে নিশি তুমি? আমি আর রোজকে তোমাকে ছাড়া কি করে থাকতাম? নিশিতা বকুলের কোনো কথার কোনো জবাব দিল না, থম মেরে বসে আছে। বন্নিশিকা কোথায়? এই মেয়ে কি খুশি হয়েছিল তাকে মরতে দেখে? দরজার সাদা পত্তা সরাতে ভেতরে ঢুকলো বন্নিশিকা। নিশির চোখ মুছে ও তাকালো ওর দিকে। এই মেয়ের চোখে পানি নেই। মেয়েদের মন কম হলায়, কিন্তু এই মেয়ের মন দৃষ্টি সব পাথর। এখন কেমন বোধ করছো ভাবি? নিশিতার পায়ের কাছে বসলো বন্নিশিকা। ওর গলার স্বর শান্ত। বকুল মাথা তুলে চোখ মুছল। নিশিতা বিদ্রুপ করে একটু হাসলো, তারপর বলল, যেমন আশা করছিলে তেমনই ধরো নিশি। বকুল কাতর গলায় স্ত্রীকে নিষেধ করলো। সে নিষেধ উপেক্ষা করে বলল, বন্নিশিকা বিমর্ষ মুখে বলল, আমি তোমার এই অবস্থা কখনো আশা করি না ভাবি। হ্যাঁ, তা তো সকলেই জানি। নিশিতা শেষ কথার অর্থ বন্নিশিকা বুঝছে। এতক্ষণ হয়তো মহল্লার খবর রটে গেছে যে ননদের যন্ত্রণায় টিকতে না পারে ভাবি বিষ খেয়েছে। আরও কত কি বলছে তাও আন্দাজ করতে পারে। ও যে সেসব তোয়াক্কা করে না তা নয়, খারাপ লাগে কিন্তু দেখায় না কাউকে। লোকে মুখ তো আর কন্ট্রোলে না। বন্নিশিকার এমনিতে বিয়ে হচ্ছিল না, এবার বোধহয় আর হবে না। উঠে দাঁড়ায় নিশিতা ভাই বোনের উদ্দেশ্যে বলে, আমার বাবা মাকে খবর দাও, তোমাদের বাড়ি আমি আর ফিরবো না। এসব বলো না নিশি। বকুল ওর হাত ধরতে গেলে হাত সরিয়ে নেয়, বলে, তোমার সাথে আমার আর সংসার করা হবে না বকুল। আমাকে তুমি মুক্তি দাও এই যন্ত্রণা থেকে। নিশি। বকুল স্তম্ভিত। বনিশিকা ভাইয়ের অসহায় মুখটা দেখে চোখ বন্ধ করে দম ফেলে, তারপর বলে, আমি কি করলে খুশি হও তুমি ভাবি? আমি তোমাকে কিছু বলছি বন্নি, এবার অন্তত আমাদের মাঝে এসো না। এবার অন্তত আমার কথার উপর কথা বলো না দয়া করে। যাও, আমার চোখের সামনে থেকে যাও। বন্নিশিখা বেরিয়ে এলো। বাইরে ভোরের আলো এখনও পুরোপুরি ফোটেনি। ও বসলো চেয়ারে। মাথাটা বড্ড ধরেছে। পেছনে মাথা এলিয়ে চোখ বন্ধ করে কি করা উচিত এখন? একটা জব হলে না হয় বেরিয়ে যেত বাসা থেকে। একলা মেয়ে মানুষ কোথায় যাবে? তেজ দেখিয়ে রাস্তায় নামবে না সে। সেই আবেগ এখন অনেকটা ম্যাচিওর হয়েছে। তাহলে কি করবে? আফরাজের প্রস্তাব মেনে নিবে? না, ওর প্রস্তাব মানা আত্মহত্যার সামিল। বনিশকা জানে ওই লোক মন থেকে ওকে বিয়ে করতে রাজি হয়নি। ওর বাবা হাসপাতালে বেডে শুয়েছে। বনিশিকা নিশ্চিত আফরাজ ওর বাবার জীবন বাঁচাতে বিয়ে করতে রাজি। এটাও এক প্রকার অসহায়ত্ব। মানুষের জীবনে এত অসহায়ত্ব কেন? অসহায় হলো বন্যশিকার জীবন, নিজের জীবন বিসর্জন দেবে না। একটা উপায় যে করে হোক বের করে তবুও মনের বিরুদ্ধে কাউকে বিয়ে করবে না। পাশে কেউ বসলো। বন্যশিকা চোখ মেলে তাকায়। আফরাজ কফির কাপ পাত্র এগিয়ে দিয়ে বলল, নিন গরম কফি, মাথা ধরা কিছুটা কমবে। আফরাজ হাতের কফির দিকে ভুরু কুচকে তাকিয়ে রইল কিছুক্ষণ। যে লোক গতকাল বিয়ে করবে না বলল, আবার আজ সেই প্রস্তাব দিছে। না করার পরও কফি হাতে বসে আছে। সন্নিগত আফরাজের ব্যবহারে বন্নিশিকা সোজা হয়ে বসে বলল, আমি কফি খাই না। ও আফরাজ পাত্রটা পাশে রাখলো। দুজনে নিশ্চয়। বন্নিশিকা নীরবতা ভেঙে প্রশ্ন করলো, আপনার বাবার অবস্থা এখন কেমন? বেশি ভালো না। আপনি কি সেজন্য বিয়েতে রাজি হলেন? আফরাজ মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ। আফরাজের এই সত্যি প্রকাশে বেশ অবাক হলো। ভেবেছিল সরাসরি হয়তো ভিন্ন কোনো কারণ দেখাবে। বাইরেটা একটু একটু করে আলোকিত হচ্ছে। হাসপাতালের করিডোরে ডাক্তার, নার্স, রোগীদের আত্মীয় পরিজনের ব্যস্ত পদাচরণ বাড়ল। একটা কথা জিজ্ঞাসা করবো আপনাকে? বনিশিকার প্রশ্নে আফরাজ মৃদু মাথা নাড়ল। বলবে কি? বলো না। ভাবনা চিন্তা ঠেলে একসময় বলল বনিশিকা,
আপনি সেদিন যে কথাগুলো বলেছেন সেগুলো কি সত্যি ছিল? মানে সত্যি কি সাংসারিক সম্পর্কে বাধা পড়তে চান না, নাকি অন্য কারোর সাথে কমিটেড? আফরাজে জবাব দিতে একটু সময় নিল। বলল, আমি কারোর সাথে কমিটেড নেই। হলে কি প্রস্তাব দিতাম আবার? সেদিন যা বলেছিলাম সেটা ছিল তখনকার জন্য সত্য। এখন আমি বিয়েটা করতে চাই। বনিশিকা সহজে কাউকে বিশ্বাস করে না, পুরুষ মানুষকে তা নয়। সে কেবল বোকার মতো প্রশ্ন করলো, কমিটেড হলেও কি? আর এই মুহূর্তে বলবে? আফরাজের কথা বিশ্বাস করলো না। যার উপর বিশ্বাস নেই তাকে বিয়ে করবে না সে। আমি তো আগেই বলেছি আপনি রাজি হলো, এবার আমি রাজি না। তবুও আবার কেন এমন প্রশ্ন? আমার গতকালের ব্যাপারে আমি সত্যি অনুতপ্ত। তাই তো ক্ষমা সময় কন্যার মন জয় করতে এসেছি। এখন ফিরিয়ে দিলে আবার আসবো। বনিশিকা নিরস মুখে একটু মুচকে হাসলেন। হাজার হলো এই কন্যা রাজি হবে না মিস্টার শেখ। আপনার কারণে আপনার পরিবারের সাথে খারাপ ব্যবহার করেছি আমি। আপনাকে মিথ্যে অপবাদ দিয়েছি। এত কিছুর পরে আপনাকে বিয়ে করা ঠিক হবে না। তাছাড়া কে জানে, আপনার রাজি হওয়ার পিছনে হয়তো ভিন্ন কোনো মোটিভ থাকতে পারে। আপনার ঢোক গিল আর চোখে বন্নিচিকাকে সেটা খেয়াল করলো। সন্দেহ যেন আর একটু পাকা হলো এবার। আফরাজ আরও কিছু বলতে গেলে সামনের পর্দা ঠেলে বকুল বেরিয়ে দেখলো। আফরাজকে দেখে অবাক হয়ে বলল, আফরাজ সাহেব। আফরাজ দাঁড়িয়ে কর্মোদ্যন করলো। এখন কেমন আছেন ভাবি? ভালো, মলিন মুখে জবাব দিল বকুল। তারপর বোনের রাগত মুখের দিকে চেয়ে ওকে প্রশ্ন করলো, আপনি হঠাৎ এখানে? আব্বু হসপিটালাইজড। কী হয়েছিল? বিপি সুগারের মাত্রা বেড়ে গেছিল। এখন কেমন আছেন আঙ্কেল? বেশি ভালো না। একজন নার্স আফরাজকে ডাকতে সে বকুলের কাছ থেকে বিদায় নিয়ে বন্নিশিখার দিকে ফিরল। আবার দেখা হবে বললে মিস বন্নিশিখা, চলি। বন্নিশিখা কোনো কথা বলল না, যেভাবে বসেছিল সেভাবেই রইল। আফরাজ যেতে যেতে ভেতর থেকে নিশিতা ডাকলো বকুলকে। বকুল চিন্তিত মুখে ভেতর এলো। একটু পর ডাক্তার এসে নিশিতাকে পরীক্ষা করে বন্নিশিখা তার পেছন পেছন নিশিতার বেডে ঢুকে। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে চলে যেতে বলে নিশিতা বলল, বন্নি, আজ আমাকে একটা সত্যি কথা বলো। তুমি কি চাও তোমার ভাইয়ের সাথে সংসারটা আমার টিকে থাকুক? অবশ্যই চাই। তাহলে আফরাজ সাহেবের প্রস্তাবে রাজি হয়ে যাও। নিশিতা এবং বকুল ওদের সব কথা শুনেছে। নিশিতা চায় আফরাজের সাথে বন্নিশিখার বিয়েটা হোক। ধনী দুলাল আফরাজ, আলিম শেখ রয়েছে রয়্যাল এস্টেটের বিভিন্ন ব্যবসা। বকুল যদি কোনোভাবে একটা ব্যবস্থা করে দিতে পারে ওরা। নিশিতার স্বামীকে পাঠিয়েছে আফরাজের মোবাইল নাম্বার আনার জন্য। বকুল শোনেনি সে কথা, উল্টে সেখান থেকে গিয়ে এমন ভাব করছে যেন কিছুই জানে না। বনিশিকা ভাবির থেকে মুখ সরিয়ে ভাইয়ের দিকে তাকায়। বকুল আজ কিছুই বলছে না, মাথা নিচু করে আছে। বনিশিকা সব বুঝলো। ভাইয়ের নীরবতা ভীষণ কষ্ট দিল। কষ্ট পেলেও অন্যায় আবদার কিছুতেই মানল না। তুমি যা জানো না তা নিয়ে কথা না বললেই ভালো হয় ভাবি। তোমার সমস্যা আমার ওই বাড়িতে থাকা নিয়ে। ঠিক আছে, আমি চলে যাব। কোথায় যাবি তুই? প্রশ্ন করে বকুল। আল্লাহর দুনিয়ায় একটা মাথা গোজার ঠাঁই নিশ্চয় হবে। আশা করি এরপরেও আর তোমার কোনো সমস্যা থাকবে না আমাকে নিয়ে। মনীষিকা হনহন করে বেরিয়ে গেল সেখান থেকে। নিশিতা এই মেয়ের জেদকে ভীষণ অপছন্দ করে। ও যেমন ভাঙবে না তবু মস্তাকাবে। পরিবার এবং সমাজের নিয়ম নীতি চাপে মেয়েদের একদিন সমঝোতা করতে হয়। কতদিন বন্নিশিকা এই চাপ অগ্রাহ্য করে যেতে পারে সেটাই দেখবে নিশিতা। যে পাখি ঘর বোঝে না, প্রথম পর্ব। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।